গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হেয়ার ব্লগার ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত। শুরু করছি নতুন একটা দিন, নতুন ব্লগ। বাড়ি চলে এসেছি, ডেলি রুটিন স্টার্ট। সকালবেলা চা খাওয়া হয়ে গেছে, বাসি কাজ করা, চা খাওয়া সব কমপ্লিট। এবার টিফিন করার পালা। টিফিন করতে চলে এসেছি। বাপের বাড়ির সুখ শেষ, শ্বশুরবাড়িতে এসে কাজ। তো টিফিন করা স্টার্ট হয়ে গেছে। রুটি করছি, রুটি দিয়ে চা দিয়ে কাকাকে দেবো, ঠিক আছে। তো সবাইকে সুপ্রভাত। বাড়িতে এসে কালকে কোনো রকমে ঘরদোর হাফ পরিষ্কার হয়েছে, এখন পুরোটা পরিষ্কার হবে। কাছাকাছি কিছুটা হয়েছে, কতদিনের জামা কাপড়গুলো রয়েছে। সকালবেলা উঠে উঠোন ঝাড় দেওয়া, ডুবে জল দেওয়া, 9:30 জল ভরা, চা করা সব কমপ্লিট হয়ে গেছে। এক রাউন্ড চা খাওয়া হয়ে গেছে, এখন এই রুটি করে বাকি চাগুলো খাওয়া হবে, ঠিক আছে। চা দিয়ে রুটি দিয়ে খাওয়া হবে, তারপরে রান্না তোড়জোড় করতে হবে। আর দেখি যদি পারি তাহলে একটু ব্যাংকে যাবো, একটু দরকার আছে আমার, ব্যাংকে যেতে হবে। ছেলেটাকে নিয়ে একটু টেনশনে আছি। হঠাৎ করে, মানে হঠাৎ করে না, এর আগের বারে যে সুগারটা ছিল একটু বেশি ছিল, মানে হালকা বেশি ছিল, বেশি বেশি ছিল না। তো এখনও ব্লাড টেস্ট করেছে, সেই বেশিটাই রয়েছে, কন্ট্রোলে আসেনি। এখন দেখা যাক। কালকে ওর বাবা ডাক্তারের ওখানে গেছিলো, ডাক্তারের চেম্বার বন্ধ ছিল, রবিবার বন্ধ, ভুলে গেছিলো, তো চলে এসেছিল। আজকে আবার যাবে ছেলেকে নিয়ে ডাক্তারের ওখানে। ডাক্তার দেখানো হোক, কথা বলি ডাক্তারের সাথে, কি করা যায় না করা যায়। মানে আমাদের তো ইচ্ছা নেই যে ছেলেকে সুগারের ওষুধ খাওয়ায়, বুঝতে পারলে তো। যদি অন্য কোনো কিছু করে কমানো যায় সুগারটা, সুগার হয়ে গেলে মুশকিল আছে। আর এমনিতেও কী বলতো, এই বাড়িতে রক্তের মধ্যেই সুগার, বংশ পরম্পরায়, তাই জন্য সবারই সুগার রয়েছে। তো আমার ছেলের খুব অল্প বয়সেই সুগারটা হলো, তাই চিন্তার একটু ব্যাপার আছে আমার। তো দেখা যাক কি হয়, কতদূর কী করতে পারি সেটাকে নিয়ে। সেটা একটা টেনশন রয়েছে আমাদের মাথার মধ্যে, আমার ওর বাবার, বুঝতে পারলে তো। তো এটাই ব্যাপার। তো চলো আমি রুটি ফুটি করি, টিফিন করে নিই, তারপর আবার তোমাদের সামনে আসি, কাকে রুটিটা দিয়ে নিই, ঠিক আছে। চলো দেখতে থাকো ব্লগ, তারা। তো বন্ধুরা এখন চলে এসেছি জামা কাপড় ভাঁজ করতে। দেখতে পাচ্ছ কত জামা কাপড় রয়েছে, এটা একদিনের না, আমি যতদিন ধরে বাড়িতে নেই ততদিন ধরে এই জামা কাপড়গুলো এইভাবেই রয়েছে। তো জামা কাপড়গুলো রোদে দিলাম, এক ধাপ রোদে দিয়ে ভালো করে শুকিয়ে নিয়ে তারপরে সব ভাঁজ করে জায়গায় রাখতে হবে। যেটা আলমারিতে তোলার সেটা আলমারিতে তুলতে হবে, আর যেগুলো আলনায় রাখার সেগুলো আলনায় রাখতে হবে, বুঝতে পারছো তো। মানে বাড়িতে না থাকলে পরে কাজ কত বেড়ে যায়, দেখতে পাচ্ছ তো, কি বলবো আর। যাই হোক, এইভাবে তারপরে ধরো এখন শীত পড়ে গেছে, সোয়েটারগুলো একটুখানি রোদে দিই, সোয়েটারগুলো রোদে দিয়ে রাখি, মানে বালাপোষ বালিশ টালিশ একটু রোদে দিই, হালকা রোদে দেওয়া থাকলে আরাম লাগে, বুঝতে পারছো তো, গায়ে দিলে। তো যাই হোক, আমার জামা কাপড় ভাঁজ করা মোটামুটি কমপ্লিট। এইবার তো আমাকে অন্য কাজে যেতে হবে, আর যেগুলো আলমারিতে তোলার সেগুলো আলমারিতে তুলে রাখবো। কাকার জামা কাপড়ের জায়গায়, আমারটা আমার জায়গায়। আর ধুতি তো আমি আলাদাভাবে রাখি। এত জামা কাপড় হয়ে গেছে, আলমারিতে আটছে না, যে আলমারিটা আবার একদিনকে গোছাতে হবে, দেখতে পাচ্ছ তো, আবার একদিনকে গোছাতে হবে। চলো দেখতে থাকো। তো বন্ধুরা এখন চলে এসেছি বিছানাটা তুলে নেব। বিছানা তোলার পর মানে আজকে বিছানা চাদরটা একটুখানি ভালো করে ঝেড়ে ঝুড়ে ঠিকঠাক করলাম, বুঝতে পারলে। তুলে ঝেড়েও পাতা যেত, ভাবলাম দরকার নেই, এইভাবে একটুখানি ঝেড়ে পরিষ্কার করে নিই। তার বাকি যে মানে বালি ফালিশগুলো সব রোদে আছে, ওগুলো নিয়ে এসে আবার জায়গায় রাখতে হবে, বুঝতে পারছো তো।
তোশকের তলাগুলো একটুখানি ঠিকঠাক করে গুজে রাখলে পরে ভালো হয়, মানে বিছনা চাদরটা সরে যায় না। তো এই যে বালাপোষ রোদে দিয়েছিলাম, বালাপোষটা তুলে নিয়ে রাখলাম, মশারিটা ভাঁজ করেও তুলে নিয়ে রাখবো। তারপর তো মানে একটা ছোট্ট কম্বল আমি গায়ে দিই, এই দেখো, ঠিক আছে, এটা অল্প শীতের জন্যে, মানে বিকেলবেলার দিকটা বা দুপুরবেলার দিকটা একটু গায়ে দিয়ে রাখি, এটাই আর কি। হ্যাঁ, জামা বালিশ ফালিশগুলো তুলে নিয়ে এসে রাখলাম, বিছনা আমার মোটামুটি তোলা কমপ্লিট হয়ে গেল। এবার যাবো আমি পাশের ঘরের বিছনাটা তুলতে, ঠিক আছে। তো চলো, চেয়ারগুলোর মধ্যে রোদে দিয়েছিলাম। তো চলে আসলাম এই ঘরে বিছনাটা তুলতে। এই ঘরের বিছনাটার অবস্থা মানে শোচনীয় হয়ে আছে, বুঝতে পারলে তো। সব বইপত্র দিয়ে মানে যাচ্ছে তাই ব্যাপার। এই বিছনাটা যতদিন বা এই যে কম্বলটা, এই কম্বলটা আমার হাজব্যান্ড কিন্তু কাজে পেয়েছে, বুঝতে পারলে। খুব সুন্দর কম্বলটা, গায়ে দেওয়া যাবে, ওটার ওয়ার লাগাবো, ওয়ার লাগিয়ে তারপর ওটাকে গায়ে দেবো, বুঝতে পারছো তো। তো মোটামুটি এই ঘরের বিছনাটা পরিষ্কার করা কমপ্লিট হয়ে গেল। আর এবার বাকি কাজগুলোর দিকে যাব। বিছানার মধ্যে এরকম থাকলে না খুব বিরক্ত লাগে, কি করব বলো। বিছানার মধ্যে এরকম ডাঁই করা থাকলে আমার খুব অসুবিধা হয়, কিন্তু কিছু করার নেই, সামনে একটা কাজ আছে কাকার, ওই কাজটা মিটে গেলে তারপরে এগুলোকে ঠিকঠাক মতন রাখার ব্যবস্থা করতে হবে। তো আমি এখন চলে এসেছি মানে যে বাসনগুলো মাজা হয়েছিল সেগুলোটা জায়গায় রেখে দেবো, ঠিক আছে। এইগুলোকে একটুখানি পরিষ্কার করলাম, কেন জল টল লেগে থাকলে পরে না খুব অসুবিধা হয়, কিন্তু আমার মনে হচ্ছে ওগুলোকে আরেকবার করে মাজতে হবে, কি জানি একটু প্রবলেম, আমার তো আবার খুঁতখুঁতানি বাই আছে একটুখানি, বুঝতে পারছো তো। তো সেগুলো আগে দেখে টেখে নেব, নিয়ে তারপর তো জায়গায় ঠিকঠাক মতন রেখে তারপর বাকি কাজগুলো করতে হবে। আজকে কিন্তু আমার কাজ করতে, রান্না চান করতে, ফোন করতে অনেক দেরি হয়ে গেছে, বুঝতে পারলে তো। অনেক কাজ ছিল পড়ে, সারাদিন বাড়িতে না থাকলে যা হয়। সারাদিন মানে কটা দিন বাড়িতে না থাকলে যা অবস্থা হয় আর কি ঘর দুয়ারে, সেরকম অবস্থা আমার। তো আমার এখন ঘরটা ঝাড় দিতে এসেছি, ঘরটা ঝাড় দিয়ে নেব। ঘরটা ঝাড় দিয়ে, উঠোনটা ঝাড় দিয়ে, ওপরের কাজ কিন্তু আমার কমপ্লিট করা হয়ে গেছে, ঠাকুরের বাসন মাজা, ঠাকুরের ঘর মোছা, সব কাজ কমপ্লিট হয়ে গেছে। এখন শুধু নিচের ঘরটা ঝাড় দিয়ে, উঠোনটা ঝাড় দিয়ে, ঘরটা মুছে স্নান করতে যাবো। আর জামা কাপড় কিন্তু আমি আগেই মেলে দিয়েছি, ওটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি, বুঝলে। তো চলে আসলাম উঠোনটা ঝাড় দিতে, উঠোনটা ঝাড় দিয়ে নেব, উঠোনটা ঝাড় দিয়ে তারপরে বাকি কাজগুলো করে নেব। আর স্নানটা করে ঘরটা মুছে তারপরে বাকি যে কাজগুলো আছে, জব টপ করা টরা রয়েছে আমার, সেগুলো করতে হবে। আজকে আমার হাজব্যান্ড কিন্তু তাড়াতাড়ি করে পুজো দিয়ে নিয়েছে সকালবেলাতেই, বুঝতে পারলে, মানে সকালবেলা না, এখনই পুজো দেওয়া হয়ে গেছে কমপ্লিট, বুঝতে পারলে। তো খাটের এই জায়গাগুলো একটুখানি মুছতে আসলাম, কেননা ধুলো ধুলো মনে হচ্ছে, অনেক ধুলো ধুলো পড়ে রয়েছে, এতদিন বাড়ি ছিলাম না তো, তো কেমন ধুলো ধুলো জমে রয়েছে। তো সেগুলো একটুখানি ভালো করে টেনে টুনে পরিষ্কার করে নিলাম। আর ও ঘরের খাটটাও আমি একটুখানি পরিষ্কার করে নিলাম, কেমন ধুলো ধুলো লাগছিল, বুঝতে পারলে তো। তো বন্ধুরা, এখন আমি চলে এসেছি ঘরটা মুছতে, ঘরটা মুছে নেব। আর আমার হাজব্যান্ড কতগুলো কাপ নিয়ে এসেছিলো, কাপটা ওই ঝুড়ির মধ্যে তুলে রাখলাম, কাপটা এখন রাখার জায়গা নেই, পরে রাখবো, কারণ এখন তাড়াহুড়ো করছি। ওটা দেখা যাবে সন্ধ্যেবেলার কাজ, সন্ধ্যেবেলায় করবো, এখন আর এসব কিছু করব না। এখন ঘরটা মুছে স্নান করতে যাব, স্নান করে জব টপ করবো, বুঝতে পারলে। তো এই দেখো, আমি না বুঝতে পারলে এটা একটু বেশি বলছি মনে হচ্ছে না, মাঝে মাঝে কী যে হয় আমার, আর কি বলবো। যাই হোক, চলো দেখতে থাকো ব্লগটা, কেমন লাগে তোমাদের। তো বন্ধুরা, আমার স্নান টান করে নিচের ঘরে আমি একটু ধূপ দেখাই, ধূপ দেখিয়ে জব টপ করি। তো তোমাদের দেখিয়ে দিলাম, ঘর দর পুরো পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে, একদম সব টিপটপ, ঠিক আছে। আর দেখো, ক্যামেরাটা একটু ঘোলা ঘোলা লাগছে না, মাঝে মাঝে কী জানি কী হয় ক্যামেরাটার মধ্যে। আর সব ঘর দর পরিষ্কার করা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এই আলোটা জ্বলছে বলে একটুখানি কালচে কালচে লাগছে, কিছু করার নেই। যাই হোক, এই দেখো, সব কিছু কমপ্লিট। আজকে কিন্তু আমার অনেক লেট হয়ে গেছে, তোমাদেরকে দেখালে তোমরা চেঁচামেচি করবা, বুঝতে পারলে। এই জন্যে দেখো, সব কিছু কমপ্লিট হয়ে গেছে আমার, ঠিক আছে। সব জায়গায় ধূপ টুপ দেওয়া কমপ্লিট। তো বন্ধুরা, দেখে নাও, ওপরেরও পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তোমাদের একবার দেখিয়ে দিলাম আমার ইতুর ঘটে কী সুন্দর গাছ হয়েছে, দেখতে পাচ্ছ তো। তোমাদের দেখিয়ে দিলাম, ওপরে ঘরেও পুজো টুজো দিয়ে দিয়েছে আমার হাজব্যান্ড। হ্যাঁ, আমারও জব টপ করা হয়ে গেছে। আর না, ওপরে এসেই আমি জব করি, জব করা কমপ্লিট। চলো দেখতে থাকো। তো সবাইকে গুড ইভিনিং বন্ধুরা, এখান থেকেই শেষ করেছি, আবার এখান থেকেই শুরু করলাম, বুঝতে পারলে। গুড ইভিনিং সবাইকে। সন্ধে দেওয়া কমপ্লিট হয়ে গেছে, ঠাকুর দর্শন করিয়ে দিলাম তোমাদের। এই ঘর দিয়ে ও ঘর দিয়ে পুরো সন্ধে দেওয়া হয়ে গেছে, নিচের ঘরেও সন্ধে দিয়ে নেব। আগে উপরে ঘরটা সন্ধে দিয়ে নিলাম। আর সন্ধেটা যেন কেন জানি না আমার ভীষণ ভালো লাগে, বুঝতে পারলে তো। তোমাদের দেখাতেও ভালো লাগে আর আমার নিজেরও ভালো লাগে। এ দেখো, এই ঘরেও সন্ধে দেওয়া কমপ্লিট হয়ে গেছে, ওকে। আর আমি নিচের ঘরে এসেছি, নিচের ঘরেও দেখো সন্ধে টন্ধে দিয়ে দিয়েছি। গাছটা কালকে ধুয়ে ভালো করে পরিষ্কার করব কিন্তু, ঠিক আছে। আর এদিকে দেখো, কাকা বসে আছে,
ওনাকে চা করে দিতে হবে। চায়ের জল বসাচ্ছি আমি গিয়ে, ঠিক আছে। আর এদিকে বাইরেও আমি সন্ধে দিয়ে দিয়েছি। বাইরের লাইটটা যে কবে ঠিক হবে ভগবান জানে। আমার বোন না কমপ্লেন করে আসলে, না বলে আসলে সাপ্লাই হবে না, ঠিক বুঝতে পেরেছি। আর যেহেতু আমার বরের টাইম হচ্ছে না, এই জন্য আর হচ্ছেও না, বুঝতে পারলে তো। ও ছাড়া কেউ করতে পারবে না, মানে করবে না, কেউ করতে পারবে না বললে ভুল হবে। এই দেখো বাথরুমে জলটা ভরা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। করতে পারবে না বললে ভুল হবে, কেউ করবে না অ্যাকচুয়ালি। দেখেছো ক্যামেরাটা মাঝে মাঝে কেমন ঘোলা হয়। ওই দেখো জল টল সব ভরে নিয়েছি আমি। এবার চা করার পালা। তো বন্ধুরা এসে গেছি চা করতে। চায়ের জলটা বসিয়ে দিয়েছি। এবার চা পাতা দেওয়ার পালা। জলটা ফুটে গেছে অ্যাকচুয়ালি। চা পাতা দিয়ে আগে বরের চাটা নামাবো, তারপরে আমার চাটা আবার দুধ দিয়ে বাতাসা দিয়ে, আমি তো চিনি খাই না তোমরা জানো, দুধ দিয়ে বাতাসা দিয়ে ওটাকে আবার ফুটাতে হবে, বুঝতে পারলে। তো যাই হোক, আমার বরের চাটা করে নিয়েছি। এবার ফ্রিজ থেকে দুধ বার করে দুধ দেবো, আর আমার জন্য একটু বাতাসা দিয়ে দেবো চায়ে। তাহলে হয়ে গেল চা কমপ্লিট। চাটা করা হয়ে গেলে চা নিয়ে বসবো, দুজনে একটু গল্পগুজব করা হবে। তারপরে আজকে ইচ্ছা আছে রিলস বানানোর, দেখি যদি রিলস বানাতে পারি বানাবো। অনেক দিন রিলস বানাই না, অনেকে তোমরা সবাই বলছো আমাকে রিলস বানানোর জন্যে, তো রিলসটা বানাবো আজকে, ঠিক আছে। তো চলো দেখতে থাকো। চা বানানো মোটামুটি কমপ্লিট। এ দেখো চা পুরো রেডি আজকে। রচা দুধ চা রেডি। আর এই দেখো নিমকি আর পাঁপড় ভাজা নিয়ে বসে পড়েছি আজকে চা খেতে। আজকে কিন্তু ইচ্ছা করে বিস্কুটটা নিয়ে নিই, বুঝতে পারলে। তো বন্ধুরা আমরা এখন চা খেতে বসেছি। ওই দেখো ছেঁড়া গামছা মেলা। এই দেখবে আবার শুরু হয়ে যাবে কেউ 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 কেউ, এই ছেঁড়া গামছা ছেঁড়া গামছা ছেঁড়া গামছা। এটা হাত মোছার গামছা। আমার তোমাদের কাকা দেখো দৌড়াচ্ছে নিয়ে ওটাকে, বলবে যে ওই আবার ছেঁড়া গামছা মেলে রেখেছে। বন্ধুরা এই যে তোমার কাকিমা এটা কি দিয়েছে জানি না, এই পাইপ কোত্থেকে দিয়েছে, এই পাইপ এখন আমাকে বলছে খেতে। এই পাইপ খাবো এখন? তোমরা যদি বলো তাহলে খাবো, নাহলে খাবো না। এই যে পাইপ নিয়ে এসেছে, পাইপ একটা কোত্থেকে পাইপ নিয়ে এসছে। আবার রোজ 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 যত বিস্কুট খাওয়া যাবে না, না আমার আঙুল ঢুকে যাচ্ছে পাইপের মধ্যে। দেখো এই আঙুলটা, পাইপটার মধ্যে আঙুল ঢুকে গেছে। ও দেখো ছোটোবেলায় আমরা যেরকম করতাম না, সে আঙুলগুলো ঢুকিয়ে রাখতাম, সে পাঁপড়গুলো বিক্রি হতো, তো ওই রকম করছে। আর এই লোকটা তো বচেই আছে, না কি বলে যেন, কি বলো তুমি? আমি তো বচেই আছি, বলো। আমি এখন বসেই আছি তো। ও বচেই আছে তো। আমাদের এখন চায়ের আসর বসেছে, তোমরা একটু দেখো। হ্যাঁ, আমি একটু চা খাই আর তোমরা আজকে একটুখানি দেখো আমাদের। বছেই আছে, আমরাও বছেই আছি, আর বছে বছে এখন চা খাচ্ছি। পাঁপড় এনেছে এতগুলো, 5 প্যাকেট পাঁপড় এনেছে। কে খায় বলো? ছেলে বোধহয় ছেলেকে 2 প্যাকেট দিয়েছে। ছেলের তো এমনি আক্কেল দাঁত উঠেছে বলে দাঁতে ব্যথা, ওরা খেতে পারছে না। ছেলে খাবে না, তাও ছেলে নিয়ে গেছে, 2 প্যাকেট নিয়ে গেছে। আর 3 প্যাকেট ছিল, তার মধ্যে আমি একটা খেয়েছি, ও 1 প্যাকেট খেয়েছে, আর ও না 1 প্যাকেট ওই খেয়েছে, আমি এখনও খাইনি। এই 1 প্যাকেট হচ্ছে, আর 1 প্যাকেট এখনও রয়েছে। সকালে খেলে কি খেলাম? পাপড়। হ্যাঁ হ্যাঁ কি না গো, না না, ওরা কি দেখেছে নাকি তোমার খেতে? আর আমার নিমকি দিয়েছে আমার দিদি, নিমকি সবাইকে দিয়ে দিয়ে নিমকি শেষ করে দিয়েছে। এই কটাই পড়ে আছে, ওটা শেষ। কি বলবো বলো। আর আমার কাপটা তো গেল ভেঙে। কাঁচের জিনিস আমার কাছে শ্যুট হবে না, স্টিল প্লাস্টিক, আমি হাতে পায়ে লক্ষ্মী, বুঝতে পারছো তো, শ্যুট হবে না। এই নিমকি। আর আজকে মেয়ে দেখতে গেছিলাম। শোনো, কার মেয়ে, কার জন্য মেয়ে দেখতে গেছে বলো? দীপকের জন্য। দীপক? দীপক মানে কে বলো তো? ওই যে বঙ্কিমনগরে গেছিলাম না, বঙ্কিমনগরে গেছিলাম ওই ছেলেটার বাড়িতে, দীপক, ওর জন্য মেয়ে দেখতে গেছিলাম, ওই ছেলেটার জন্য। ছেলেটা খুব ভালোবাসে, কাকু কাকু করে এত ভালোবাসে না, আমার মা প্রচণ্ড। ওই ছেলেটার জন্য মেয়ে দেখতে গেছিল,
ঠাকুর করে যদি হয়ে যায় খুব ভালো হয়। মেয়েকে, মেয়ের বাবা মাকে দুজন সবাইকে নিয়ে চলে গেছি। মেয়ে এখন ছেলেকে দেখবে, আর পরিবার দেখবে, বাড়িঘর দেখবে। আগের দিনে নিয়ম আলাদা ছিল, মেয়ে শ্বশুরবাড়ি দেখতে পারবে না, একদম বিয়ের সময় দেখবে, আমাদের সময়কার। এখন নতুন নিয়ম হয়েছে, মেয়ে গিয়ে আগে শ্বশুরবাড়ি দেখে আসবে। যদি তার মনে হয় যে না আমি এখানে থাকবো, তাহলে সে আসবে, নাহলে আসবে না, ঠিক আছে? এই এই যে মেয়ের বাবা, মেয়ের মা, তিনজনে মিলে গেছিলো দেখতে দীপকের বাড়ি। এই যদি আমাদের সময় হতো, আমার যদি বলতো যে তোমার বাড়িতে আসতে দেখতে, পাঁয় পাঁয় করে আমি দৌড়। কোথায়? আরে তুমি তো আমাকে ইয়েতে ধাক্কা লেগে তো ওখানে তুমি ক্লিন বোল্ড হয়ে গেছো। বাবা তাই তো তোমার দাদার বিয়েতে, দাদার বিয়েতে? কোন দাদা? বর্দার বিয়েতে, আমার ওই বড়দা। দেখেই তো তুমি ক্লিন বোল্ড হয়ে গেছো। এই হ্যাঁ, ভালো কথা। জানো তো, আমার বড়দার বিয়েতে ও বলে গেছিল, বুঝতে পারলে তো? মানে আমি বললাম না, ও আমার তো রিলেটিভ হয়, আমার বড় বৌদির বড় মাসির ছেলেও। এবার বড় বৌদির যখন বিয়ে হচ্ছে, বা দাদা বড়দার যখন বিয়ে হচ্ছে, তো বড় মাসির ছেলে হিসাবে ও গেছে, আমিও কিন্তু গেছি, কিন্তু দুজনকে দেখিনি। ও দেখেনি আমাকে, আমিও দেখিনি ওকে। তুই আমার দেখে, তুমি অন্য কোনো মেয়ে দেখতে ব্যস্ত, তুমি আর আমারে কি দেখবা? হ্যাঁ, না, খুব খড়বড় করছিলে তুমি। আমি তো কত নাচানাচি এই সেই কত কিছু করেছি ওখানে, বক্স ফক্স বাজছিল, কত নাচানাচি করেছি। ওকে দেখিনি আমি, আর ও আমাকে দেখেনি, বুঝেছ? এ কবেকার কথা। চলো চাটা খাওয়া হোক, তারপর আবার দেখা হবে রাত্রেবেলা। আমাকে সবাই বলে তোমার বাপের বাড়ি থেকে আসলে কত রোগ। আমাকে একজন বলছে, বাপের বাড়ি কেন যাও বুঝি না। রাখো না তুমি। কি? ঠিক আছে, বললাম না। চলো খেয়ে নিই চা, তারপর দেখা হচ্ছে। হ্যালো বন্ধুরা, তো আমি এখন সবাইকে গুড নাইট বলতে এলাম। অনেক রাত হয়ে গেছে, সন্ধ্যা থেকে একটু রিলস করছিলাম বলে তাড়াতাড়ি করে ভিডিওটা এন্ডিং করতে পারিনি, তো এখন আসলাম। তো একটা মানে মনটা একটু খারাপ আছে ছেলেটার জন্য। ছেলেটার ব্লাড টেস্ট করেছিল, সুগারটা ছেলেটার আবার বেড়েছে, তো সেটা নিয়ে একটু চিন্তায় আছি। ওকে নিয়ে ডাক্তার দেখানো হবে। তো এই হচ্ছে গিয়ে ব্যাপার। আর দ্বিতীয় কথা হচ্ছে গিয়ে, আজকে আবার হঠাৎ করে হাতে যন্ত্রণা হচ্ছে। এবার আবার সবাই বলতে বসবে, বাপের বাড়ি যখন থাকো তখন তো কিছু হয় না, শ্বশুর বাড়িতে আসলে কি হয়? শ্বশুর বাড়িতে আমার এখানে টুকটাক করা আছে, বুঝলে তো? শ্বশুর বাড়ি আসলেই আমার শরীর খারাপ করে। শ্বশুর বাড়ির লোকজন ভালো না তো। যেখানে দেখবে তোমার মানসিক শান্তি থাকবে, সেখানে তোমার কোনো রোগ থাকবে না। আর যেখানে তোমার মানসিক অশান্তি থাকবে, সেখানেই তোমার রোগ থাকবে। এটা কিন্তু বাস্তব কথা, বুঝলে তো? এটা প্রত্যেকটা মেয়েই বোঝে। তো যাই হোক, আমি আগে প্রথমে কমেন্টের পালাটায় একটু আসি। আমাকে অপর্ণা কমেন্ট করেছে, শুভর গানের গলা খুব ভালো, ভালো লাগলো। থ্যাংক ইউ সো মাচ অপর্ণা, অসংখ্য ধন্যবাদ। সত্যিই তাই, আমার ছেলের গানের গলাটা খুব সুন্দর। সুদীপ্তা আমাকে কমেন্ট করেছে, তোমার বৌদি খুব ভালো, রান্নাগুলো খুব সুন্দর হয়েছে। শুভর গলায় জাতীয় সঙ্গীত খুব সুন্দর লাগলো, কি সুন্দর করে গাইলো। আরজি কর এর মানে মেইন দোষী, আচ্ছা, আলিপুর সেন্টার জেলেই নেই, প্রেসিডেন্টই জেলে আছে। আচ্ছা ওকে, ওখানে আমার ভাসুর চাকরি করে। আচ্ছা আচ্ছা, পিঙ্ক নাইটিটা খুব সুন্দর লাগছে, অনেক দিন রিলস করনি, এবার করো, অপেক্ষা করছি। নাইস ব্লগ, থ্যাংক ইউ সো মাচ সুদীপ্তা। আচ্ছা, খুব ভালো কথা বলে যে আরজি করের যে মেন দোষী সে আলিপুরে নেই, তাই তো? প্রেসিডেন্ট জেলে আছে। আচ্ছা ওকে, সত্যি তাই। মানে আমার না খুব ইচ্ছে ওনার সামনে গিয়ে ওনার গালে দুটো ঠাস ঠাস করে চট মেরে আসি। এটা জানি না হবে না কোনো দিন অবশ্য, কিন্তু ওইটাই প্রত্যেকটা, মানে কি বলবো, যে দুর্ঘটনাটা ঘটে গেল তার সুবিচার কতদিনে হবে আমি জানি না, তবে আমরা প্রত্যেকেই আশায় আছি।
থ্যাংক ইউ সো মাচ সুদীপ্তা এত সুন্দর কমেন্ট করার জন্যে। বললাম না তোমার কমেন্ট পড়লে পরে ভেতর থেকে একটা এনার্জি আসে। আচ্ছা, অপর্ণা কমেন্ট করেছে গুড নাইট, অনেক লাভ ডিরেক্ট, তারপরেও অনেক লাভ ডিরেক্ট, থ্যাংক ইউ সো মাচ অপর্ণা। শোভামালাকে লিখেছে একদম ঠিক বলেছো গো কাকিমণি, অনেক লাভ ডিরেক্ট, থ্যাংক ইউ সো মাচ। রূপা দে কমেন্ট করেছে তোমার বৌদিরা খুব ভালো গো দিদিভাই, ভালো থেকো, লাভ ডিরেক্ট, থ্যাংক ইউ সো মাচ, সত্যিই তাই, অসংখ্য ধন্যবাদ। লিপিকা বিশ্বাস অনেক লাভ ডিরেক্ট পাঠিয়েছে, থ্যাংক ইউ সো মাচ লিপিকা। বাণী ঘোষ লিখেছে হাই দিদিভাই, একটা কথা বলছি, আসলে তোমার বৌদিরা খুব ভালো, তাই তুমি এত আনন্দে খুশিতে বাপের বাড়িতে থাকতে পারো, যেখানে তোমার মা বাবা নেই। বৌদিরা ভালো না হলে এত সুখে শান্তিতে থাকতে পারতে না, তাই না? এটা আমার মনে হলো, ভুল বলে থাকলে সরি, লাভ ইট, একদমই ভুল বলনি, একদমই ভুল বলনি। সত্যি কথা বলতে যতদিন মা বাবা বেঁচে ছিল তখনও যেমন আমার বাপের বাড়িতে আদর ছিল, এখনও সেম আছে, ঠিক আছে, একটুও পরিবর্তন হয়নি, একই রয়েছে, সত্যি একদম ঠিক। মা বাবা মারা যাওয়ার পর দাদা বৌদিরা যদি, বিশেষ করে বৌদিরা যদি ভালো না হয়, তাহলে কিন্তু বাপের বাড়িতে গিয়ে কোনো শান্তি নেই, বুঝতে পারলে তো? আর আমার বৌদিরা যথেষ্ট ভালো গো, খুব খুব ভালো, ভীষণ ভালো। আমার অসুখ বিসুখ, শরীর খারাপ, আমার অভাব, আমার কষ্ট দুঃখ, আমাকে কেউ কিছু বললো, কেউ কিছু করলো, তার প্রতিবাদ করা, সমস্ত কিছু আমার দুই দাদা, দুই বৌদি, দুই দিদি, এরা সব সময় আমার পাশে আছে। এই জন্য আমার কোনো চিন্তা নেই, কোনো টেনশন নেই, কোনো ভাবনা নেই, ঠিক আছে? যে যত বড়ই শত্রুতা করুক আমার সাথে, আলটিমেট দিন শেষে সেটা জিরোতেই এসেই দাঁড়াবে। সে যদি মনে করে যে 100-এ 100 দিতে পেরেছি, তবে সেটা জিরোতে এসে দাঁড়াবে। এটা আমার কনফিডেন্স, বলতে পারো ওভার কনফিডেন্স। সবাই বলে ওভার কনফিডেন্স ভালো না, তবে আমার বাপের বাড়ির তরফ থেকে আমার কনফিডেন্স কিন্তু ওভার কনফিডেন্সই, ঠিক আছে? তো অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ বাণী এত সুন্দর কমেন্ট করার জন্যে। আচ্ছা, শতাব্দী কমেন্ট করেছে দিদিভাই, তোমার বাড়িতে মনে হয় ছোট একজন বেবিকে রেখে গেছো, কি করছো গো? হ্যাঁ ঠিকই বলেছো, এক একজনের কমেন্ট শুনলে তাই মনে হয়, মনে হয় যেন একটা ছোটো বাচ্চাকে বাড়িতে রেখে গেছি। উফ, কি বলবো, মানে কমেন্টগুলো পড়লে তাদেরকে কি বলবো, আর কি কি ব্যাপার বলো, কি একটা ব্যাপার বলো তো, এরা একটা অরিজিনাল, মানে এই যে নেগেটিভ কমেন্টগুলো করে, একটাও নিজেদের অরিজিনাল প্রোফাইল থেকে করে না। আমি বলি কি, যদি বুকের পাটা থাকে নিজেদের অরিজিনাল প্রোফাইল থেকে কমেন্ট করুক না, আমরাও তো দেখি কে, ঠিক আছে না? এই জন্য আর কিছু বলার নেই, এদের কমেন্টে রিপ্লাই দিতে ইচ্ছা করে না, জাস্ট ইউজলেস, একদমই না। দিদি আরেকটা বোন আরেকটা কমেন্ট করেছে, শতাব্দী আরেকটা কমেন্ট করেছে, দিদিভাই কি, দিদিভাইকে আমি সামনা থেকে দেখেছি, খুব মিষ্টি দেখতে, খুব মিষ্টি ভয়েস, আর অনেক লাভ রেট লিখেছে, ভালো থেকো দিদিভাই, থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ শতাব্দী, অসংখ্য অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। দুলা দাস কমেন্ট করেছে, ঘরে মনে হয় ছোটো ছেলেকে রেখে গেছো, তাই এরকম আমারও মনে হয়, বাপের বাড়ি এলে মনটা খারাপ হয় গো, বাপের বাড়ি থেকে এলে, হ্যাঁ একদম ঠিকই বলেছো। এক একজনের কমেন্ট শুনে মনে হয় কি এরকমই, বাবা মানে বাড়িতে একটা ছোটো কচি বাচ্চা রেখে গেছে, কি বলবো আর। থ্যাংক ইউ সো মাচ দোলা। আচ্ছা, কাজল আমাকে কমেন্ট করেছে, আচ্ছা ও লিখেছে যে দিভাই বেলেডাঙ্গা পলাশি নাম শুনেছো? হ্যাঁ শুনেছি, ওখানে ঝামেলা চলছিল কয়েকদিন ধরে, সেই জন্য আমাদের নেটওয়ার্ক ছিল না প্রায় 1 সপ্তাহ ধরে, সেই জন্যে তোমার ভিডিও দেখতে পারিনি। বেলেডাঙ্গা পলাশি জেলাটা মুর্শিদাবাদে পড়ছে, তো সেই জন্যে পুরো মুর্শিদাবাদে নেটওয়ার্ক 7 দিন ধরে বন্ধ ছিল। ওই ঝামেলার কারণে এখনও ঝামেলা চলছে, মুসলমান আর হিন্দুর মধ্যে ঝামেলা লেগেছে, লাভ ডেট, অসংখ্য ধন্যবাদ। এই জিনিসটা না আমার খুব খারাপ লাগে গো, হিন্দু মুসলমানের মধ্যে ঝামেলাটা ঠিক না। দেখো এখানে কাজী নজরুল ইসলাম একটা গান লিখেছিল, তোমরা হয়তো জানো যে একই বৃন্তে দুটি কুসুম আমরা হিন্দু মুসলমান, কেন যে এরা এখনও সেটা বুঝতে পারে না, সেটাই খারাপ লাগে। এই ঝামেলাটা যে কবে সবার জীবন থেকে উধাও হবে, এটাই আমরা অপেক্ষায় আছি, এই জিনিসগুলো যেন আর না হয় কোনো দিনও, এটাই চাই আর কি, আর কিছুই না। আর আরেকটা কমেন্ট করেছে, বিবাহিত মেয়েদের বাপের বাড়ি মানে আনন্দের একটা জায়গা, আর যাদের বিয়ে হয়নি তাদের সব থেকে বেড়াতে যাওয়া বা আবদারের জায়গা হলো মামার বাড়ি, লাভ ডেট, একদম ঠিক বলেছো।
মামার বাড়িতে যেমন তোমাদের যেতে ভালো লাগে, আমাদের তেমনি বাপের বাড়িতে যেতে ভালো লাগে, বুঝতে পারলে তো? তো এটাই হচ্ছে ব্যাপার। তো আজকে এই কমেন্টগুলোই এসছে। এক সেকেন্ড একটু চেক করে নিই কমেন্টটা, এক সেকেন্ড। হ্যাঁ, প্রত্যেকটা কমেন্টই পড়লাম। অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর কমেন্ট করার জন্যে, আমার পাশে থাকার জন্যে। খুব তাড়াতাড়ি একটা গুড নিউজ আসছে, অবশ্যই তোমরা গুড নিউজটা জানতে পারবে, শুনতে পারবে, সব কিছু তোমাদের ক্রেডিট, ঠিক আছে? আর যেটা কথা, আসলে কী জানো তো, মানুষের মুখের চামড়া তো, যে যেটা পারে সে সেটা বলে। দেখো, আমি অ্যান্সার দিতে গেলে অবশ্যই অ্যান্সার দিতে পারি। এবার কি বলো তো, আমি আগেও বলেছি এখনও বলছি যে আমার ভিউয়ার্সরা মানে তোমরা পছন্দ করো না যে আমি কোনো নেগেটিভ কমেন্টের অ্যান্সার দিই, ঠিক আছে? দিতেও চাই না। বলতে গেলে আমি অনেক কিছু বলতে পারি, ঠিক আছে? আমি বোবা না, বা আমার কথা জানি না তাও না, যুক্তি দিয়ে কথা বলে দেবো, ঠিক আছে? সব কিছুই বলতে পারি, সব কিছুই করতে পারি, কিন্তু এই সব যদি তারা মানে সত্যি হতো না, বা মানে তাদের যদি সৎ সাহস থাকতো, তারা যদি অরিজিনাল নিজেদের প্রোফাইল থেকে কমেন্ট করতো, আমি অবশ্যই কমেন্টগুলো রিপ্লাই দিতাম। কিন্তু কোনো ফেক মানুষের কমেন্টে রিপ্লাই আমি দিই না। বললাম না, যদি সাহস থাকে, ক্ষমতা থাকে, তাহলে পরে অরিজিনাল প্রোফাইল থেকে কমেন্ট করে দেখো, দেখতে পাবে তারপরে কী আসে, তাই তো? তো এটাই হচ্ছে ছিল আজকের ব্লগ। আর একটা কথা সুদীপ্তাকে বলি, আজকে অনেকগুলো রিলস করেছি, এবার রিলস আসবে এই সপ্তাহে, কিন্তু আমি লাইভে আসব, অবশ্যই তোমাদের জানিয়ে দেবো। চেষ্টা করব প্রত্যেক সপ্তাহে লাইভে আসার। এই সপ্তাহতে লাইভে আসছি আমি বলে দেবো তোমাদেরকে কবে আসছি লাইভে। আর রিলস করা হয়ে গেছে, আজকে একটা আপলোড করছি, আর পরপর এখন রিলস আপলোড হতে থাকবে, ঠিক আছে? অনেক দিন ছুটি কাটালাম, অনেক দিন আনন্দ করলাম, ঘুরলাম, বেড়ালাম। তো এত ছুটি কাটালেও হবে না, কাজও তো করতে হবে, তাই না? তো যাই হোক, অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য ধন্যবাদ। আরেকটা কথা বলি, আজকে কিন্তু আমি তোমাদের রান্নাটা শেয়ার করতে পারিনি যে কী রান্না করেছিলাম। আগে কিন্তু আমি করেছিলাম ওই যে এর আগে একবার করেছিলাম, মনে আছে? কাঁচকলা সেদ্ধ করে বড়া করে তরকারি করেছিলাম, ওটা করেছিলাম। আর আজকে মটর ডাল করেছিলাম উচ্ছে দিয়ে, ঠিক আছে? আর কালকের একটু মাছ ছিল, ওটা দিয়ে আমার খাওয়া হয়ে গেছে, কাকার ওটা দিয়ে খাওয়া হয়ে গেছে, এই জন্য আজকে কিছু শেয়ার করিনি। আর দ্বিতীয় কথা হচ্ছে কি, হঠাৎ করে আমি না বাপের বাড়িতে যে গেছিলাম, আমি না থাইরয়েডের ওষুধটা নিয়ে যেতে ভুলে গেছিলাম, বুঝেছো তো? মানে আমার যেটা থাইরয়েডের ওষুধ না খেলেই নয়, ঠিক আছে? সেই থাইরয়েডের ওষুধটাই আমি নিয়ে যেতে ভুলে গেছি। মানে তাড়াহুড়ো করে বেরিয়েছি, আর সেদিনকে মাইন্ডটাও আমার ঠিক ছিল না, মাথাটা একটু গরম ছিল। বেরিয়ে গেছি বাড়ি থেকে, সব ওষুধ নিয়েছি, থাইরয়েডের ওষুধটা নিয়েছি। সেদিনকে আমার মাথাটা একদম পুরো বিগড়ে ছিল, মাইন্ডটা পুরো বিগড়ে ছিল, মাথাটা এত গরম ছিল, মানে তোমাদের বলতে পারো না, মানে বাস্ট করতে বাকি ছিল খালি। মাথাটা সেদিনকে আমার এত গরম ছিল, কিছু কারণ আছে, যদি প্রয়োজন পড়ে পরবর্তীকালে অবশ্যই বলবো। তো সেক্ষেত্রে মাথাটা আমার এত গরম ছিল যে আমি সেদিনকে আমার থাইরয়েডের ওষুধটা নিয়ে যেতে ভুলে গেছি। এবার কনস্ট্যান্ট দেখো, আমি বৃহস্পতিবার দিন গেছি, বৃহস্পতিবার দিন বাদ দিয়ে শুক্র শনি 2 দিন, আর রবি 3 দিন কিন্তু আমি থাইরয়েডের ওষুধ খাইনি। থাইরয়েডের ওষুধটা না খাওয়ার কারণে, থাইরয়েডের ওষুধ যখন গ্যাপ থাকে না, তখন প্রত্যেকটা গিটে থাইরয়েডের ব্যথাই হচ্ছে গিটে ব্যথা, এখানে এখানে জয়েন্টে ব্যথা হয়, ঠিক আছে? এই জন্য আমার এখানে ব্যথাটা শুরু হয়েছে, আমি বুঝতে পেরেছি। নাহলে পরে অনেকের কিন্তু আরও অন্যরকম সমস্যা হয়, টয়লেটের প্রবলেম হয়, পটির প্রবলেম হয়, মাথা ঘোরে, এই থাইরয়েডের ওষুধ না খেলে পরে, ঠিক আছে? মাঝখানে একবার আমি কী করেছিলাম, আমার থাইরয়েডের ওষুধটা শেষ হয়ে গেছিলো, আমি 1 মাস থাইরয়েডের ওষুধ খাইনি। আমি ভাবলাম যে থাক, দেখি না কী হয়, দেখি ঠিকঠাক থাকে নাকি। ওরে বাবা রে, 15 দিনও যায়নি, আমার সব বন্ধ হয়ে গেছিলো, টয়লেট পটি খাওয়া সব বন্ধ হয়ে গেছিলো থাইরয়েডের জন্যে। আর এত যন্ত্রণা সারা শরীরে যে আমি নড়তে পারতাম না, বুঝতে পারলে তো? তারপরে আবার সঙ্গে সঙ্গে এসে ডাক্তার দেখানো হয়েছে, ডাক্তার বললো যে আপনি কোনো মতে থাইরয়েডের ওষুধ আর নার্ভের ওষুধ এই দুটো আপনি বন্ধ করতে পারবেন না, এটা আপনি যতদিন বেঁচে থাকবেন ততদিন আপনাকে খেতে হবে, এটা বন্ধ করলেই আপনি কিন্তু আবার অসুস্থ হয়ে পড়বেন, আপনাকে আবার হসপিটালে অ্যাডমিট হতে হবে। তারপর থেকে তো আমি একদম খাওয়া বন্ধই করিনি, বলছে একদিন যদি মিস হয় পরের দিন আপনি দুটো খেয়ে নেবেন, কিন্তু 3 দিন মিস হলে আমি 3টে একসঙ্গে খেতে পারবো না, ঠিক আছে? একদিন মিস হলে আমি দুটো পরের দিন দুটো খেয়ে নিলাম, ঠিক আছে, কিন্তু 3টে একসঙ্গে খাওয়া যায় না থাইরয়েড। তো এই জন্যে থাইরয়েডের ওষুধ মিস করাই যাবে না। এবার আমি ভুলবশত নিয়ে যেতে ভুলে গেছি,
দাদা আমাকে বলছিল যে ওখান থেকে কিনে দেবে, এবার অলরেডি আমি যে থাইরয়েডের ওষুধটা আমার আছে ওটা রিসেন্টলি কেনা, অনেকগুলো রয়েছে। আমি বললাম আর দিতে হবে না কিনে, এরা কটা তো দিন, 2টো দিন ঠিক আছে কাটিয়ে যায়, তারপরে আমি ওখানে গিয়ে খেয়ে নেবো। এটা যে এরকম হয়ে যাবে ভাবতে পারিনি, বুঝতে পারলো না। বললাম না শ্বশুরবাড়িতে অভিশাপ আছে, আমার শ্বশুরবাড়িতে না অভিশাপ আছে, বুঝেছো তো। শত্রুদের মাঝখানে বাস করলে পরে তো অভিশাপ খেতেই হবে না। তো এটাই হচ্ছে ব্যাপার। যাই হোক, আর বেশি বড় করলাম না ব্লগটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের শরীরে খেয়াল রেখো। আর একটা কথা বলি, যারা আমাকে সাবস্ক্রাইব করেছো, যারা আমার লং ভিডিও দেখছো, তারা অবশ্যই আমার শর্ট ভিডিওগুলো দেখো প্লিজ, তোমাদের কাছে রিকোয়েস্ট। আর যারা শর্ট ভিডিও দেখছো তারা অবশ্যই লং ভিডিও দেখো, লাইক কমেন্ট শেয়ার করো। আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি চ্যানেলটাকে প্লিজ, কিন্তু আমার ভিউয়ার্স দেখছো আমার ভিডিও, তারা প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করো, নোটিফিকেশনটা তোমাদের কাছে যেন আগে যায়। আর লাইক কমেন্ট শেয়ার কিন্তু অবশ্যই করো। তো এটাই ছিল আজকের ব্লগ, কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। নর্মাল ব্লগ, সাদাসিধে ব্লগ, আমি তো এক্সট্রাঅর্ডিনারি কিছু করতে পারি না, বা কোনো মানে এক্সট্রা কিছু দেখাতে পছন্দ করি না, আমার যেটুকু দরকার সেটুকুই করতে পছন্দ করি, ঠিক আছে। আর তাতে হয়তো অনেকে বলে আমি ব্লগ করতে জানি না, হতেই পারে, নতুন ব্লগার আমি, নাই হতে পারে ব্লগ করতে, নাই জানতে পারি, আস্তে আস্তে শিখবো, অসুবিধা কী আছে, তাই না। মানুষ এক লাফে তো গাছে ওঠে না। যে কোনো কাজের ক্ষেত্রে বলো, আমি যখন যেখানে কাজে ঢুকেছি, কাজ করতে গেছি, সেখানে তো আমি নতুন ছিলাম, আমি তো জানতাম না কাজগুলো আগে, আমি তো শিখেছি ওখানে, 2 মাস শিখেছি কাজগুলো, তারপর কিন্তু আমার এক্সপিরিয়েন্স হয়েছে ওখানে কাজের, যার জন্য কিন্তু আমার প্রমোশনও হয়েছে। মানে আমি যে ডিপার্টমেন্ট ছিলাম তার ডিপার্টমেন্ট থেকে আমাকে আপার পোস্টে প্রমোশন করা হয়েছিল, ঠিক আছে। এটা হচ্ছে আমি শিখেছিলাম, কাজ ভালো করেছিলাম তাই জন্য। তো এটাও হচ্ছে সেই ব্যাপারই, অসুবিধা নেই, আস্তে আস্তে হোক, কোনো তাড়াহুড়ো নেই, ঠিক আছে। তো যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে শুভরাত্রি। ওয়েদার চেঞ্জ, সবাই সাবধানে থেকো, নিজের শরীরে খেয়াল রেখো, বাড়ির সবার শরীরে খেয়াল রেখো। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য সবাইকে গুড নাইট, টাটা।